আমাদের হৃদয় টক চ্যানেলের সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বয়স মেঘালয়ের 15 পার হয়েছে, তবে সে যেন থেমে আছে শিশু বয়সেই। সকাল থেকে মুখ ফুলিয়ে বসে আছে নিজের রুমের বারান্দায়। যশোরে মেলা বসেছে আজ, সে যেতে চেয়েছিল ঘুরতে। হেলাল আকবর ব্যস্ত মানুষ, তার দ্বারা সম্ভব নয় মেঘালয়কে নিয়ে মেলায় ঘুরতে যাওয়া। তিনি মেঘালয়কে ওভাবেই রেখে নিজের কাজে চলে গেছেন। স্ত্রীর মৃত্যুর পর থেকে এক মেঘালয়কে সম্বল করেই বেঁচেছিলেন হেলাল সাহেব। তারপর আর বাড়ির দিকেও নজর দেওয়া হয়নি। দোতলার কাজে আর হাত দেওয়া হয়েছিল না। বাড়ির গেটে ধাক্কা পড়ল দুমদুম করে। মেঘালয়া বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। এত জোরে ধাক্কা দেওয়ার মানে কি? মিনিট কয়েক হয়ে গেল, অথচ ধাক্কা থামছে না। অর্থাৎ আসমা খালা গেট খুলে দেয়নি। বিরক্তিতে এক ঝাড়া মেরে উঠে দাঁড়ালো। রাগে আসমা খালাকেও আর খুঁজতে ইচ্ছা করলো না মেয়েটার। ভারী পা ফেলে গেট অবধি এসে অনীহার সাথে গেটটা খুলে দিল। সঙ্গে সঙ্গে চোখটা বড় বড় করে আবার চেপে বুঝে নিল। শক্ত কণ্ঠে বলার চেষ্টা করলো, খুলে দিতে আসার প্রয়োজন ছিল না তো, আর কয়েকটা ধাক্কা দিতেন, গেটটা এমনিতেই ভেঙে যেত। ইরাজ মুখটা কুঁচকে কপালে হাত দেয়। গেল সুন্দর দিনটা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এখন সারাদিন গা চুলকাবে। এই, তোকে কে গেট খুলতে আসতে বলেছে? সর সামনে থেকে। মেঘালয়ের নাক ফুলিয়ে দাঁতের পাটি শক্ত করে বলল, আপনার মোটেই ভুলে যাওয়া উচিত নয়, এটা আমার বাপের বাড়ি। ইরাজ মেঘালয়কে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তোর বাপের এই ভেংড়ি বাড়িকে আমি আমার বাপের বাড়ি কখন বললাম? ইরাজের হাতে শপিং ব্যাগ, সেটা পাশের প্রাচীরের দিকে তাকিয়ে বলল। ধর এটা। মেঘালয় সেটা হাতে নিয়ে হাঁ করে একটা হতাশ নিঃশ্বাস ফেলল। ইরাজ হেঁটে গিয়ে বসার রুমের সোফায় বসলো। মেঘালয়ও গিয়ে সামনে সোফায় বসে, ব্যাগটা খুলে দেখতে উদ্যত হয়। ইরাজ টিভির রিমোট নাড়াচাড়া করতে করতে বলে ওঠে, এখানে না, রুমে গিয়ে দেখ যা। মেঘালয় জিদ ধরে বসে। যাব না, আমি এখানেই দেখব। ইরাজ শীতল গম্ভীর স্বরে বলে, বাড়িতে তো দেখছি তেমন কেউ নেই, এখানে এভাবে বসে থাকাটা কি মোটেও ভালো দেখাবে না। মেঘ, কানের নিচ বরাবর একটা লাগিয়ে দেই, তার আগে রুমে যা। এই কথার পর মেঘালয় নিজেই একটু লজ্জা পেল, যেন মাথাটা নিচু করে ঠোঁট কামড়ে ধরল অরষ্টতায়। 23-24 বছরের এক যুবক সামনে বসে আছে তার মুখে এমন কথা শুনে বলার মতো কিছু কি আদৌ থাকে? আস্তে করে মাথাটা নুয়ে উঠে যেতে যেতে ধীর কণ্ঠে বলল, আসমা খালা আছে রান্নাঘরে। ইরাজ কথা বলল না। সে পকেট থেকে ফোন বের করে মহা ব্যস্ততার সাথে তাতে মনোযোগী হয়েছে। মেঘালয়া চলে যেতেই উঠে দাঁড়ালো। হেলাল সাহেবের ঘরে ঢুকে বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু কাগজপত্র বের করে নিল। পথেই মেঘালয়ের রুম। হঠাৎই মনে বলে ওঠে, একবার উকি দিয়ে দেখবে পাগলিটা কি করছে। শক্ত পায়ে হেঁটে বসার রুমে চলে এলো। ইচ্ছেটা চাপা পড়ে যায় নিজের স্বভাবসুলভ দুর্বোধ্য আচরণের নিচে। যে খোলসে নিজেকে মুড়েছে ইরাজ, সেই খোলসরূপী স্বভাবটাই বোধ হয় ওকে অন্য এক ইরাজ রূপে প্রকাশ করেছে সকলের সামনে। আধা ঘন্টার মতো সময় পেরিয়ে গেলে বাড়িতে ঢুকলেন হেলাল সাহেব। ইরাজকে দেখে পুলকিত হয়ে বললেন তিনি, আরে রাজ, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি কি? ইরাজ বলল, আধা ঘন্টা খানে। কিছু দেওয়া হয়নি তোমায়? দরকার নেই কাকা, তুমি বসো তো আগে। সিলেট থেকে ফিরেছি রাত 4টার দিকে, এখন পর্যন্ত একটু ঘুমানোর ফুরসত পাইনি। আব্বু পাঠালো এখানে। হেলাল সাহেব হাসলেন ইরাজের বিরক্তিমাখা মুখের দিকে চেয়ে। পাশে বসে ইরাজের হাত থেকে কাগজগুলো নিলেন, বললেন, আরে ইমতিয়াজের জন্যই তো হয়েছে সব। প্রতি মাসে মনে করে ইনকাম ট্যাক্সটা সময় মতো পরিশোধ করে দিলেই ঝামেলা মিটে যায়। এ তোমায় দিয়ে দেওয়া হবে বলে এই বছরটা ফেলে রেখেছে। কতদিনের জন্য ফিরেছো এবার? 3rd ইয়ারের এক্সাম সামনে, সপ্তাহখানেক থাকতে পারি। হেলাল সাহেব আসমাকে বললেন ইরাজের জন্য নাস্তা আনতে। কাগজপত্র দেখতে দেখতে নাস্তা এলেও ইরাজ তা নিল না, বরং হেলাল সাহেবের কাছে সিগারেট চাইল। এতে মোটেই অবাক হওয়ার কিচ্ছু নেই। হেলাল সাহেব অবাক হলেন না। এ ছেলের গরমে যে ধাতু ব্যবহৃত হয়েছিল তার নিশ্চিত আজব কোনো পদার্থ ছিল। নির্দ্বিধায় হেলাল সাহেবের থেকে সিগারেট নিয়ে তাতে আগুন ধরালো ইরাজ। যাবে নাকি ট্যাক্স দিতে? হুম, আমি ফর্ম পূরণ করে ডকুমেন্ট সব ঠিক করে দিয়েছি। তুমি যাবে? আমার কাজ আছে। কি কাজ আছে? ক্লাবে যাব, আসার সময় কথা দিয়ে এসেছি ছেলেদের দেখা করব। সে রাতে করে নেবে দেখা।
আমি ট্যাক্স পরিশোধ করে অফিসে ঢুকবো, হিসেবের ব্যাপার আছে, বুঝতেই পারছো, বছরের শেষের দিক। সে তুমি যাও, কিন্তু আমার বিশেষ কি কাজ আছে আবার? হেলাল সাহেব একটু গম্ভীর হয়েই বললেন, এইবার এসএসসি পরীক্ষা শেষ, ছুটিতে আছে, কোথাও নিয়ে যাওয়া হয়নি। মেলায় যাওয়ার বায়না ধরেছে, আমি নিয়ে যেতাম, কিন্তু কর পরিশোধের শেষ তারিখ পড়েছে কাল, কাল যেতে পারবো না, তবে আজই পরিশোধ করতে হবে। ইরাজ উঠে দাঁড়িয়ে পড়ল, বলল। ট্যাক্স আমি দিয়ে আসছি তো, তুমি যাও মেঘকে নিয়ে। হেলাল সাহেব মেকি হাসলেন। ও মেয়ে বিচ্ছু, গেলে আর আসতে চাইবে না। 3-4 ঘন্টা ওর সাথে ঘুরলে আমার প্রেসার হাই হয়ে যাবে। এবার লাইনে এসেছো, পারলে কাল নিয়ে যেও, আমার ঘুম পাচ্ছে প্রচুর, খুব ক্লান্তি এমনিতেই। ওসব মেলোক মার্কা ফুসিবত ঘাড়ে করে ঘোরার এনার্জি নেই। হেলাল সাহেব মুখ ফুলিয়ে চেয়ে আছেন ইরাজের দিকে। ইরাজের ভেতরে তাতে কোনো ভাবাবেগ হলো না, মোটেও হলো না। মেঘালয়ের বাপের সামনে এমন একটা কথা বলে সে একটুও অনুতপ্ত না। হেলাল সাহেব রাখতে রাখতে হেসে ফেললেন ফিক করে। এই জন্যই তো যুবতী মেয়ের বাবা হয়েও এই ছেলের সাথে মেয়ে পাঠাতে তার একটুও সংকোচ নেই। এ ছেলের ধাঁচ ভিন্ন, সবার থেকে ভিন্ন। বললেন, মেঘা রাগ করে ঘরে বসে আছে, দুপুরে খায়নি, বান্ধবীরা সকালে ঘুরতে গেছে, সে যায়নি, এই দুঃখে আমার সাথে কথা বলছে না। ইরাজ বসলো আবার, কোলের উপর একটা কুশন তুলে নিয়ে বলল, কথা না বলাটা কোনো সমস্যা না কাকা, কথা নাই বলতে পারে, এতে তো আর জান দেওয়া যায় না, কিন্তু খাওয়াটা তুমি যদি বলো আমি খাইয়ে রেখে যাই। হেলাল সাহেব গোমরা মুখে বললেন, না, মেয়ে মানুষ শহর বাজার বা মেলায় ঘোরাফেরা ভালো না, কিছু লাগলে বলুন, আপনি বা আমি গিয়ে এনে দিচ্ছি। থাক, লাগবে না আপনার দয়া। আপনার সঙ্গে যাব ভেবেছেন আমি? আপনার মতো ক্যাকটাসের সাথে মেলায় যাওয়ার চেয়ে ভালো ঘর আটকে পড়ে থাকবো চিরকাল। মেঘালয়া বেরিয়ে আসে নিজের রুমের আড়াল থেকে, অর্থাৎ সে এতক্ষণের আলাপ শুনেছে। ইরাজ দায়সারাভাবে বলল, ভালো পরিকল্পনা, থাক, ঘর আটকেই থাক, এতদিনে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস। মেঘালয়া কান্নার ভান করে বলে। হুম হুম আব্বু। শেষ অবধি সন্ধ্যার পর মেঘালয়াকে নিয়ে বের হতে হলো ইরাজের। ইরাজের মুখ চোখ ভার, মুখটা গম্ভীর হয়ে আছে। বাড়ি থেকে বেশ কিছু দূর এগিয়ে এসেছে দুজনে হাঁটতে হাঁটতে। মেঘালয়া ভ্রু কুঁচকে পেছন পেছন হাঁটছে ইরাজের। মাথায় বড় চওড়া এক পিচ্ছিল কাপড়ের ওড়না। এটা অবশ্য এই ঘাড় তারার হুকুমই পড়তে হয়েছে। ওই ব্যাগে অনেক রকম চকলেট ছিল, সাথে কাঠগোলাপের মতো দেখতে চুলের ক্লিপ, কয়েকটা আংটি আর গোলাপ ও রজনীগন্ধায় তৈরি হাতের কবজিতে দেওয়া কঙ্কন। সেটা এখন দুহাতে পড়ে আছে মেঘালয়া। তবে তাতে যে সে খুব খুশি তা নয়। যে লোকের আচরণ ভালো না তার এসব জিনিসে কি আসে যায়। প্রতিবারই সিলেট থেকে আসার সময় টুকটাক কিছু নিয়ে আসে ইরাজ। সিলেটের জিনিস তার জন্য ভালো, তবে সেসবের খুশি মিলিয়ে যায় ইরাজের রুক্ষ আচরণে মিশে। মেঘালয় হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো এক সময়, এইভাবে হেঁটেই যাব নাকি? এত হাঁটা যায়? তো গাড়ি কোথায়? খোঁজ তুই গাড়ি, গাড়ি নিয়ে আব্বু বেরিয়েছে। মেঘালয়ের মুখ বেঁকিয়ে বলল, আর বাইকটা রেখে আসলেন আমাদের বাড়িতে। এখন যে এত রিক্সা সামনে দিয়ে যাচ্ছে, আপনার চোখে আধারি চশমা চোখে পড়ছে না? ইরাজ থামলো, ভারী মুখে তাকালো মেঘালয়ের দিকে। বাল, আমাকে ফাঁসানোর পরিকল্পনা তোর? রাস্তাঘাটে লোক দেখলে খুব ভালো বলবে। মেঘালয়া আর কিছু বলল না। সিএনজি করে দুজন মেলায় পৌঁছালো। প্রচুর মানুষের ভিড়। নামতেই মেঘালয়ার সাথে এক ছেলের ধাক্কা লাগলো। ইরাজের দৃষ্টি এড়ায়নি ব্যাপারটা। আচমকা খপ করে চেপে ধরলো মেঘালয়ার ডান হাতটা। মেঘালয় একটু সপ্রপিত হয়ে তাকালো ইরাজের দিকে। তার দৃষ্টি সামনের ভিড়ের দিকে, কপালটা জড়িয়ে আছে। ইরাজ মেঘালয়াকে নিজের সাথে সামান্য আগলে নিয়ে বাঁ হাতটা প্রসারিত করে চারপাশে জায়গা তৈরি করতে করতে ভেতরে ঢুকলো। ভেতরে ভিড় আছে, তবে ততটাও না। ভিড়ে মাঝে হাঁটতে হাঁটতে মেঘালয়ের মাথা থেকে পিচ্ছিল ওড়নাটা পড়ে গেছে। ভেতরে এসে মেঘালয়ের হাত ছেড়ে দাঁড়াতে নজরে এলো ব্যাপারটা ইরাজের। মেঘালয় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওরই দিকে। ইরাজ আস্তে করে কাঁধের ওড়নাটা মাথায় তুলে দিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল মেঘালয়ের থেকে। বলল, চল হাঁটি। কোথায় যাবি? ফুচকা খাবো। ইরাজ ঘুরে তাকাই ভ্রু কুচকে। এই এক দোষ মেয়ে লোকের। কোন শালা যে এই ফুচকার প্ল্যান প্রচলন করেছিল? গালটা পুকুরের অত বড় হাঁ করে ফুচকা খাওয়া ছাড়া রাস্তায় বেরিয়ে আর কাজ খুঁজে পাস না? ফুচকা কিনে দেব, বাড়ি গিয়ে খাবি, স্টলে ভিড় অনেক। মেঘালয়া মুখ ভ্যাঁচকালো। মুখটা শক্ত করে পিছে পিছে চলতে লাগলো ইরাজের। ইরাজ একটু আগে হাঁটছে, তার পায়ের ধাপ বড়। মেঘালয়া বারবার পিছিয়ে যাচ্ছে। একসময় ইরাজের সামনে একদল ছেলে এসে পড়ল।
সবগুলো দল বেঁধে এগিয়ে আসছে। দুধারে বিভিন্ন রকম স্টল বসেছে, মাছ দিয়ে চিকন গলির মতো রাস্তা। ইরা চট করে পেছনে এগিয়ে এলো, মেঘালয়কে হাতের বাঁ পাশে নিয়ে নিজে গেল ডান পাশে। ডান পাশ কাটিয়ে ছেলেগুলো ওদের পার করে যায়। মেঘালয় খেয়াল করে ইরাজ ওর দু কাঁধে দু হাত আলতো করে রেখে ওকে আগলে রেখেছে। ছেলেগুলো পার হয়ে যেতেই আবার ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। মেঘালয় অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো। এই তো সেই দিনের ঘটনা মনে হয় ভাবলে, অথচ পেরিয়ে গেছে সেসবের 5টা বছর। যে পুরুষটা একটা মেয়েকে এভাবে আগলে রাখতে পারে, সে মেয়ে এ পুরুষে নির্ভরশীল না হয়ে যাবে কোথায়? মেঘালয়ও তো হয়ে পড়েছিল, অথচ সে এই পুরুষটার প্রতি সেই কালে কোনো এমন জটিল অনুভূতিতে জড়ায়নি। কি করে জড়াবে? এই পুরুষের আচরণ মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল যে। নিজের কোলের দিকে তাকালো। ইরাজ তার কোলে মাথা রেখে কোমরটা দুহাতে জড়িয়ে আছে, খালি গা, পরনে 3/4 প্যান্ট। বিকেলের দিকে চুল কেটে বাড়ি ফিরেছে। চুল বড় হয়ে বাবরির মতো হয়ে গেছিল। সাহেব সেজে বেড়ানো ইরাজের যত্নের ভার আজ সম্পূর্ণ মেঘালয়ের। খাওয়া, গোসল, পোশাক, পরামর্শ, শরীরের যত্ন, সবটার আদর যত্ন সেদিনের এই পুচকি মেয়েটাতে সঁপে ইরাজ আজকাল নিজের ব্যাপারে বড্ড উদাসীন হয়েছিল। চুলগুলো বড় হয়েছিল। সকালে মেঘালয় ধমকে বলেছে চুল কেটে আসতে। এসে মেঘালয়কে জড়িয়ে শুয়ে পড়েছে। ঘাড়ে এখনও ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে। গোসল না করেই শুয়ে পড়েছে। মেঘালয়া স্মিত হাসল। হাতটা সন্তর্পণে ইরাজের চুলে রেখে হাত বুলিয়ে দিল মাথায়। সেদিন আর এদিনের মাঝে বিস্তর ফারাক। সেদিন ইরাজ ছিল মেঘালয়ের কাছে বড় শত্রুরূপী এক রক্ষাকর্তা, আর সৃষ্টিকর্তার পর এই পুরুষটা আর দ্বিতীয় পালনকর্তা। মেঘালয় ভাবে সেদিন কেন এই পুরুষটার প্রেমে পড়েনি সে। সেদিন বেশ কিছুক্ষণ তারা মেলায় ঘুরল। কত কিছু কিনে দিল ইরাজ সঙ্গে করে। শেষে ফুচকাটা কিনে রাস্তাটা ইরাজ হাতটা চেপে ধরে নিয়ে পার করেছিল। বাড়ির সামনে নামিয়ে দিয়ে দাঁড়িয়েছিল ততক্ষণ যতক্ষণ না মেঘালয় ভেতরে ঢুকে যায়। সে সময় এসব মোটেই বিশেষ কোনো ব্যাপার মনে হতো না মেঘালয়ের, অথচ আজ সেই শাসনগুলো মনে করে মেঘালয়ের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে। মেঘালয় আবার তাকালো কোলের ওপর মাথা রেখে উপুর হয়ে শুয়ে থাকা ইরাজের দিকে। বিয়ের 2 বছর চলছে। মেঘালয়া দ্বিতীয়বার গর্ভধারণ করেছে। আজকাল আবার সেই পাগলামি লক্ষ্য করা যায় ইরাজের মাঝে। ইরাজ যে বদলেছে তা মোটেই নয়, তবে তার ভালোবাসাকে প্রতিনিয়তই দেখতে পাওয়া যায় নিত্য নতুন রূপে। এসে ক্লান্ত স্বরে বলেছিল, মাথাটা ঝিমঝিম করছে রে মেঘ, আজ অনুমতি দে একটা সিগারেট খাই। মেঘালয়া শক্ত করে বলেছে। একদমই না, বিছানায় যান, আমি মাথা টিপে দিই, ভালো লাগবে। মেঘালয়াকে টেনে নিয়ে বসিয়ে শুয়েছে মেঘালয়ের কোল জড়িয়ে। মেঘালয়ের চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ইরাজের চুলগুলো মুঠো করে টেনে দিতে লাগলো আলতো করে। ইরাজ আরাম পেয়ে আরও আবেশে শক্ত করে পেঁচিয়ে ধরে মেঘালয়ের পেট পিঠ সমেত কোমরটা। মেঘালয়ের শরীরটা কেঁপে ওঠে আকস্মিক। একটু ঝুঁকে পড়ে ইরাজের মাথার ওপর কপাল ঠেকায় মেঘালয়া।